শিয়াল বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া গাছের নিচে বসে কাঁদছে আর হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে। তখন শিয়াল কাঠুরিয়াকে দেখে বলল, ও কাঠুরিয়া ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? কি আর বলবো ভাই, আমার ছেলেটা বড়ই অসুস্থ, মরণ জ্বর হয়েছে। কি যে এক বিপদে পড়লাম। কেন, কবিরাজ টবিরাজ দেখিয়েছো নাকি দেখাওনি? বলো তো ভাই। হ্যাঁ দেখিয়েছি, আর কবিরাজ মশাই বলেছে আমার ছেলেকে বাঁচাতে একটা উপায় আছে, আর সেই কাজটা করাই তো অসম্ভব। তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছি আমি। এই কথা বলেই হাউমাউ করে কেঁদে উঠল কাঠুরিয়া। কেঁদো না ভাই, কাঁদলেই কি সেই সব সমস্যার সমাধান হবে? আমাকে বলো তো ভাই, কি সেই ওষুধ? আমি সেটা বলতে পারবো না, কারণ তা আমার ধরা ছোঁয়ার বাইরে। আর বলেই বা কি হবে? তুমি কি সেই ওষুধ এনে দিতে পারবে? আরে বলোই না ভাই, দেখি সেইটা কি এমন ওষুধ যা কিনা আমি এনে দিতে পারবো না। বলে ফেলে তো ভাই, চেষ্টা করে দেখি পারি কিনা। চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। তাহলে শোনো ভাই, কবিরাজ বলেছে এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে সে দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মটকে দেবে। আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে বাঁচবে না। কি যে করি এখন? তুমি কোনো চিন্তা করো না ভাই, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। তুমি এখন নিশ্চিন্তায় বাড়ি ফিরে যাও, আর তোমার ছেলের দিকে খেয়াল রেখো। কাঠুরিয়া শিয়ালের কথায় মনে একটু ভরসা পেয়ে বাড়ির দিকে রওনা দিল। শিয়াল বনে বাঘের খোঁজ করতে লাগলো। এক সময় সে বাঘের খোঁজ পেল, আর বাঘকে দেখা মাত্র সে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, কি ঘটনা ঘটেছে তুমি কি জানো? নতুন করে আবার কি ঘটনা ঘটলো রে ভাগ্নে? আমি তো কিছু শুনিনি। শুনলাম এক কাঠুরিয়ার নাকি সুন্দর একটা মেয়ে আছে। মেয়েটার নাকি বিয়ে দিবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্য জুড়ে মেয়ের রূপের গুণগান হচ্ছে। কি যে বলিস তুই? কত বীর আছে এই রূপবতীকে বিয়ে করার জন্য। এত বীররা থাকতে কিনা এই রূপবতী আমাকে বিয়ে করবে? তা তো তুমি ঠিক বলেছো মামা, কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা তো সব পালিয়ে যাচ্ছে। তোমার মতো বীর কি এই জগতে আছে মামা? কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া? বলতো দেখি, যেই দেনমোহরের কথা শুনে কিনা সব বীররাই পালিয়ে যাচ্ছে, বলতো একবার। দেনমোহর হিসেবে বাঘের দুধ দিতে হবে, তারপর নাকি সে বিয়ে করবে। ও, এই ব্যাপার, তাই তো বলি। তাহলে এই বিয়েটা করেই ফেলি, কি বলিস তুই? শিয়াল পণ্ডিত তখন মনে মনে বলতে লাগলো, যাক, মামা এতক্ষণে রাজি হয়েছে। হ্যাঁ মামা, বিয়েটা এবার করেই ফেলো। এমন সুন্দরী মেয়ে আর সহজে কখনো পাবে না তুমি। তবে দেনমোহর কিন্তু কালই দিতে হবে। ও তুই চিন্তা করিস না রে ভাগ্নে, কালকে আমি দেনমোহর জোগাড় করে তোকে দিয়ে দেব। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে আসে। দেখে বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে। এই নে ভাগ্নে দেনমোহর, এইটা নিয়ে যা, আর কাঠুরিয়াকে দিয়ে আয়। আর আসার সময় বিয়ের দিন খান ঠিক করে আসতে বলিস না কিন্তু ভাগ্নে। শিয়াল কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিল। যে দেখে কাঠুরিয়া তার ছেলেকে নিয়ে মন খারাপ করে বারান্দায় বসে আছে। এই নাও কাঠুরিয়া ভাই, বাঘের দুধ। তুমি তোমার ছেলেকে এটি খাইয়ে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু এই অসাধ্য কাজ তুমি কিভাবে সাধন করলে বলো তো আমাকে? সেই এক কাহিনী ভাই, শুধু এতটুকুই বলছি। বাঘের কাছ থেকে বিয়ের দেনমোহর হিসেবে আমি এইটা নিয়ে এসেছি। এরপর যদি বাঘকে এখানে দেখো, বুদ্ধি করে কিছু একটা বলে দিও। আমি এখন চললাম, ভালো থাকো ভাই। কয়েকদিন পর 4-5 দিন তো হলো, শিয়াল বেটা তো দেখাই নেই। বেটা কোন চলোই যে মরলো, দেখি ওর বাড়ির দিকে গিয়ে দেখি বরং। বাঘ গিয়ে দেখে শিয়াল পণ্ডিত মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে। হতচ্ছাড়া, এই বেটা হতচ্ছাড়া, ওঠ বলছি ওঠ।
কি হয়েছে বাঘ মামা? এত সকাল সকাল আমার এখানে তুমি কেন এসেছো? সেদিন তো তুই দেনমোহর নিয়ে গেলি, এই কয়েকদিন ধরে তো তোর কোনো পাত্তাই নেই। আমার বিয়ে কবে দিবি তুই বল? চলো মামা, আজই চলো। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলো। কাঠুরিয়ার বাড়ির আঙিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে। কাঠুরিয়া তখন কাঠ কাটার জন্য বনে যাচ্ছিল। শিয়াল আর বাঘকে একসাথে দেখতে পেল। এক ঝোপের আড়ালে সে লুকিয়ে পড়ল। তার আর কিছুই বুঝতে বাকি রইল না। তখন কাঠুরিয়া বলতে লাগলো, এ কি হলো রে আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট্ট একটা বাচ্চা হয়ে গেল রে। হতচ্ছাড়া বাঘটা আসুক বিয়ে করতে, ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। ওর একদিন কি আমার একদিন। বাঘ মামা তো এ কথা শুনে শিয়ালকে নিয়ে বনের দিকে ছুটতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কি হলো রে ভাগ্নে? কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে, কি হলো কিছুই তো বুঝলাম না। বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি হয় তা তো আগে জানতাম না। আমিও তো জানতাম না রে হতচ্ছাড়া। এখন চল পালাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। সে যেমন ছিল চালাক, তেমনি বেশ অহংকারী। একদিন দুষ্ট শিয়াল সারাদিন ঘুরে ঘুরে কোনো খাবার জোগাড় করতে পারলো না। যদি কোনো খাবার পাওয়া যায় তাই সে বনের ভিতর ঘোরাঘুরি করতে লাগলো। হায় হায়, এখন কি হবে আমার? কোথাও তো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চোখে অন্ধকার দেখছি, গলা শুকিয়ে আসছে, শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল লাগছে। শেষ পর্যন্ত কিনা আমার মতো পণ্ডিত না খেয়ে মারা যাবে। শিয়ালের পা আর চলছে না, মাথার ভেতরটা ভন ভন করে ঘুরছে। শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে এক ঝোপের ভিতর গিয়ে বসলো সে। এমন সময় একটা কাক তার মুখে করে এক টুকরো মাংস নিয়ে এসে সে শিয়ালের সামনাসামনি এক গাছের ডালে উড়ে এসে বসলো। মাংসের টুকরোটা তার দু চোখের মাঝখানে। দুষ্ট শিয়াল তাকে দেখতে পেয়ে মনে মনে এক ফন্দি আটলো। সারাদিন ঘুরে ঘুরে বনের ভেতর কোনো খাবারই পেলাম না। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে তো আমাকে আর এই পৃথিবীতে পাওয়াই যাবে না। যেমন করেই হোক কাকের মুখের ওই মাংস বুদ্ধি খাটিয়ে আমাকে নিতেই হবে। শিয়াল ঠান্ডা মাথায় চিন্তা করে একটা বুদ্ধি বের করলো। কাকের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে আদরে গলায় বলল, আহা, কাকের চেহারা দেখতে কি সুন্দর! যেমন তার শরীরের গঠন তেমন গায়ের রং। যদি গলা সুরটা একটু ভালো হতো তাহলে অনায়াসে পাখিদের রাজা করা যেত। শিয়াল যখন এসব ছলচাতুরে কথা বলছিল তখন আসলে তার মন পড়েছিল সেই মাংসের টুকরের দিকে। পেট যে তার ক্ষুধার জ্বালায় জ্বলছে। এদিকে এত মধুর প্রশংসা শোনায় কাক ফুলে ফেপে উঠল। চিন্তায় পড়ে গেল সে, এখন শিয়ালকে কি বলবে। শিয়াল কি সত্যি আমার রূপের প্রশংসা করছে, না আমাকে খাওয়ার শয়তানি ফোন দেয়াচ্ছে? আচ্ছা, সত্যি কি আমি পাখিদের রাজা হতে পারবো? আমার তো মনে হয় আমি পারবো, কিন্তু আমি তো কালো। কালো হলে কি রাজা হওয়া যায়? একটু মন দিয়ে শুনি শিয়ালটা আরো কিছু বলে কিনা। কাক মনোযোগ দিয়ে শিয়ালের কথা শুনতে লাগলো। শিয়াল বারবার মিষ্টি করে আদরে গলায় বলতে লাগলো, আহা, কি সুন্দর কাক! চোখ দুটো কি টানা টানা, ঠোঁট দুটো কত সুন্দর, পালকগুলো চিক চিক করছে, লেজটার কোনো তুলনাই হয় না, পা দুটো কত সুন্দর, কিন্তু মুখে কোনো কথা নেই। তাহলে কাকটা কি কথা বলতে পারে না? এত সুন্দর কাকটা দেখতে তাহলে কি বোবা? আহা, বিধাতার কি খেলা! শিয়ালের প্রশংসা শুনে
কাক আরো ফুলে ফেপে উঠল। সে চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজ নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার তার গলার স্বর মোটেও খারাপ নয়, সে বোবাও নয়। কাকটি ডেকে ওঠার সঙ্গে সঙ্গে মুখ থেকে টুপ করে মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল দৌড়ে গিয়ে মাংসের টুকরের সামনে গিয়ে বলল, অহে কাক মহাশয়, তোমার গলার স্বরটা যথেষ্ট ভালো, শুধু বুদ্ধিটা নেই তোমার। বেঁচে থাকতে হলে তোমাকে আরো চালাক হতে হবে। আমি সারাদিন বনে ঘুরে ঘুরে কোনো খাবারই পাইনি। তুমি যখন খাবার মুখে করে আমার সামনে উড়ে এসে বসলে, আমি তোমাকে বোকা বানাতে ছিনিয়ে বিনিয়ে আমি তোমার প্রশংসা করছিলাম, আর তা কাজ হয়ে গেল। হা 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 হা। এবার আমি আমার খোদার জ্বালা মেটাই, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। হা 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 হা। কাক অবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে রইল। শিয়াল মাংসের টুকরোটা চিবিয়ে চিবিয়ে মজা করে খেতে লাগলো। নিজের বোকামি বুঝতে পেরে নিজের চুল ছিঁড়তে চাইলো, কিন্তু চুল ছিঁড়া হবে আরেক বোকামি। নিজের চুল ছিঁড়লে তো নিজেই ব্যথা পাবে। আমি শিয়ালের কথা শুনে একই ভুল করলাম। আমার মতো এত বড় বোকা এই পৃথিবীতে আছে? এই যে বড় লজ্জার, বড় কষ্টের, এ মুখ আমি কিভাবে দেখাবো? কা কা কা। কাক কি করবে কিছুই ভেবে পেল না। এদিকে সন্ধে নেমে আসছে। অবশেষে কাক মনে মনে সে ঠিক করলো বন ছেড়ে সে অন্য বনে চলে যাবে। এই ঘটনার পর শিয়াল নিজেকে বনের ধূর্ত ও জ্ঞানী প্রাণী হিসেবে ঢোল বাজিয়ে বেড়ায়। বনের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটি শিয়াল বাস করত। শিয়ালটি নিজেকে খুব চালাক মনে করত। শিয়াল অন্যকে বোকা বানিয়ে তার খাবার জোগাড় করে নিত। শিয়ালের নজর পড়ল গাছের উপরে থাকা কাকের বাসার উপর, কারণ কাকের দুইটি ছানা ছিল। এই বেটা কাক, বাঁচতে চাস তো নিজের দুটো ছানাকে নিচে ফেল, না হলে আমি যদি গাছের উপরে উঠি তাহলে তোকে সহ খেয়ে ফেলবো। নিজের ভালো চাস তো তোর ছানাদের গাছের নিচে ফেল। আমাকে কি তুই বোকা পেয়েছিস নাকি যে আমি আমার ছানাগুলোকে নিচে ফেলবো? আমি জানি তুই কোনোদিনই গাছে চড়তে পারবি না, কারণ শিয়াল কি কোনোদিন গাছে উঠতে পারে? তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই গাছে উঠে আমার ছানাদের খেয়ে যা। কি এত বড় অপমান! তুই কি না শেষ পর্যন্ত আমাকে অপমান করলি? তুই জানিস না কাক, শিয়াল পারে না এমন কোনো কাজ নেই। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে তো তুই খাবার খাওয়ার জন্য নিচে নামবি। তখন কোথায় পালাবি? তখন তোকে দৌড়ে ধরবো, আর ধরেই মেরে ফেলবো, আর তারপর তোর ছানা দুটোকেও খাবো। আরে যা বজ্জাত পাজি শিয়াল, তোর মতো আরো কত শিয়ালকে দেখেছি। তুই আমার কিছুই করতে পারবি না। আমার পাখা আছে, বিপদ আসলে আমি আকাশে উঠতে পারি। তুই তো আর আমাকে উড়ে উড়ে আমাকে ধরতে পারবি না। শিয়াল কাকের সাথে কথায় না পেরে সেখান থেকে চলে যায়। এইদিকে মাঠে একটি ছাগল আর একটি হরিণ ঘাস খাচ্ছিল। ছাগল আর হরিণের প্রখর বন্ধুত্ব ছিল। শিয়ালটি সেখানে এসে উপস্থিত হলো আর দূর থেকে ছাগল আর হরিণকে দেখতে লাগলো। এই তো পেয়েছি একটা হরিণ আর একটা ছাগল। ছাগলটাকে গিয়ে যদি আমি ধমক দেই তাহলে হরিণটা ভয়ে পালিয়ে যাবে, তখন ছাগলটাকে আমি শিকার করতে পারবো। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল আর ছাগলকে বলতে লাগলো, এই বেটা ছাগল, আজকে তোর পালা, তোকে আমি শিকার করব। হরিণকে আজকে আমি ছেড়ে দিলাম, আজকে ছাগলের পালা, তাই আমি ছাগলকেই শিকার করব। হরিণ তুই চলে যা এখান থেকে, তা না হলে আমি তোকেও খেয়ে ফেলবো। আমি হরিণ থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? তোর এত বড় সাহস! দেখেছিস আমাদের কত বড় বড় ধারালো শিং? এই শিং দিয়ে তোর পেট ফুটো করে দেব। নিজের ভালো চাস তো এখান থেকে পালিয়ে যা। তুই ভুল জায়গায় এসেছিস শিয়াল। আমরা একে অপরের বন্ধু, একে অন্যের বিপদে
আমরা পাশে দাঁড়াই। তুই যদি আমাকে ধরতে চাস তাহলে হরিণ তোর পেট ফুটো করে দেবে ওর শিং দিয়ে, আর হরিণকে যদি ধরতে চাস তাহলে আমি তোর পেট শিং দিয়ে ফুটো করে দেব। যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। ওরে বাবারে, তোরা দুজনে একে অপরের বন্ধু। তোদের যে শিং দেখছি, আমি এই শিংয়ের গুঁতো যদি আমার পেটে পড়ে তাহলে আমার পেট ফুটো হয়ে যাবে। এখন জলদি জলদি এখান থেকে পালিয়ে যাই, তোদের দুজনকে একসাথে ধরতে পারবো না আমি। শিয়াল জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালালো। একটি গাছের নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে শিয়াল বলল, ওরে বাবা, এই দুইটা তো এখনই আমার জীবন নিয়ে নিয়েছিল। ওরা আমাকে অপমান করেছে, এই অপমানের বদলা নিতেই হবে। যে করেই হোক তোদের দুজনের বন্ধুত্ব ভাঙতে হবে আমাকে। ওরা দুজন যখন একত্রে আছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। ছাগলটা একটু বোকা আছে, ওকে দিয়েই ওদের বন্ধুত্ব ভাঙতে হবে। এই বলে শিয়াল গেল ছাগল আর হরিণের বন্ধুত্ব ভাঙতে। এদিকে হরিণ আর ছাগল ঘাস খাওয়ার জন্য জঙ্গলে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। শিয়াল ঝোপের আড়াল থেকে ওদেরকে দেখলো। এই তো ছাগলটা একটু পাশেই দাঁড়িয়ে আছে, ওকে ইশারায় ডাকি। ছাগল, ওই ছাগল ভাই শোনো, ভয় পেও না আমাকে। আমি তোমার সাথে দুটো কথা বলতে এসেছি, এদিকে এসো। তোমার জন্য আমার খুব দুঃখ হয় জানো। জঙ্গলে গেলে তোমাকে নিয়ে সমালোচনা শুনতে শুনতে আমার কান দুটো ব্যথা হয়ে গেছে। সমালোচনা? কেমন সমালোচনা শুনেছো তুমি আমার নামে? আর বলো না, তোমার বন্ধু হরিণ তোমার নামে যত সব বদনাম ছড়াচ্ছে। ও জঙ্গলের সব প্রাণীকে বলে বেড়ায় তুমি নাকি দুর্বল, তোমার সিংহ ছোট আর গায়ের রঙও কালো। তাই হরিণ যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি নাকি একদিনেই হারিয়ে যাবে জঙ্গলে। তোমার নাকি মাথায় কোনো বুদ্ধি নেই। কেন হরিণ আবার এই সমস্ত কথা সবাইকে বলবে কেন? হরিণ তো আমার বন্ধু। বন্ধু না ছাই, ও তোমার বন্ধুর নামে কলঙ্ক। ও তোমাকে হিংসা করে, তাই এই সমস্ত কথা সবাইকে বলে বেড়ায়। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই ওকে জিজ্ঞাসা করো। ও কখনোই স্বীকার করবে না, কারণ চোর কি কখনো চুরির কথা স্বীকার করে? তার চেয়ে ভালো হবে তুমি আমার সাথে এসো, আমার সাথেই থাকো। জঙ্গলের কোনো প্রাণী তোমাকে স্বীকার করতে পারবে না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু হরিণের সাথে বোঝাপড়া করে আসি, তারপর তোমার সাথে আমি জঙ্গলে গিয়ে দেখা করছি। এই বলে ছাগল হরিণের সাথে এই বিষয়ে কথা বলতে লাগলো। হরিণ, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো দেখছি আমারই শত্রু। তুই কিনা আমার নামে বদনাম ছড়িয়ে যাচ্ছিস সারা জঙ্গলে। আমি দুর্বল আর আমার গায়ের রং কালো বলে তুই আমাকে হিংসা করিস? না না বন্ধু ছাগল, আমি কি কোনোদিনও তোমাকে এরকম কিছু বলেছিলাম নাকি? কেউ তোমাকে হয়তো মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা ও বলেনি, তুই বলছিস। চোর কখনো চুরির কথা স্বীকার করে না। তোর সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকাই ভালো। আমি চললাম। না বন্ধু, জঙ্গলে যেও না। জঙ্গলে গেলেই ওই শিয়াল তোমাকে খেয়ে ফেলবে। তুমি একাই তোমার আত্মরক্ষা করতে পারবে না। আমি কোনো শিয়ালকে ভয় পাই না, বুঝলি? এই জঙ্গলে গিয়েই থাকবো, তাও তোর সাথে থাকবো না আমি চললাম। এই বলে ছাগল চলে গেল শিয়ালের কাছে। শিয়াল ভাই, হরিণকে ইচ্ছা মতো বকুনি দিয়ে তোমার কাছে চলে আসলাম। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো। হ্যাঁ, ঠিক বলছিস। তুই আর আমি এখন থেকে একসাথেই থাকবো, কিন্তু তুই থাকবি আমার পেটে। পেটে মানে কি কথা বলছো? আমি তোমার পেটে থাকবো কেন? আমরা তো বন্ধু। বোকা ছাগল, তুই কিনা নিজের বন্ধুকে চিনতে পারলি না, আর তুই আমাকে নিজের বন্ধু ভাবছিস? তোর প্রকৃত বন্ধু ছিল ওই হরিণ। তাহলে তুমি ওর সাথে আমার বন্ধুত্ব ভাঙলে কেন? তোরা দুজন একসাথে থাকলে কখনোই আমি তোদের একজনকেও স্বীকার করতে পারতাম না, কিন্তু তুই আমার কথার জালে ফেসে গেছিস আর এখন একাই এখানে এসেছিস। তোকে এখন আমি স্বীকার করব, তোকে বাঁচাতে কেউ আসবে না।
এই কথা বলার পর ছাগল সেখান থেকে দৌড় দিল। এই বেটা, দাঁড়া দাঁড়া, নিজের ভালো চাস তো দাঁড়া। তোকে বাঁচাতে কেউ আসবে না, পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ধরবই ধরবো, দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবারে, শেষ পর্যন্ত কি শিয়ালের হাতে প্রাণটা যাবে নাকি? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। ছাগলের এরকম আত্মচিৎকার শুনে হরিণ ছাগলকে বাঁচাতে সেখানে চলে আসলো। তোর এত বড় সাহস শিয়াল, আমি থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? আমি জানি তুই ছাগলকে বোকা বানিয়ে একা জঙ্গলে নিয়ে খেয়ে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি থাকতে এটা কখনোই হতে দিব না। আমরা দুজন প্রকৃত বন্ধু, তুই আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙতে পারবি না। ওরে বাবারে, এই ছাগল আর হরিণটা তো আবার দেখি বন্ধু হয়ে গেছে। এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তা না হলে ওদের শিং দিয়ে আমার পেট ফুটো করে দিবে। ওরে বাবারে, পালিয়ে যায় আগে এখান থেকে। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। এরপর থেকে হরিণ আর ছাগলের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। তারা একে অন্যকে ছাড়া কোথাও যায় না। শিয়াল পাশ থেকে শুধু ওদেরকে দেখেই যেত, আর কিছুই করতে পারতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।